দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির। স্থানীয় সময় ভোরে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক বাংলাদেশি দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজন মুন্সিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। স্বজনদের মৃতদেহগুলো দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা ও নারায়ণগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের আলীরটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে মারা গেছেন এই গ্রামেরই ৩ সন্তান আপন, ফাহিম ও নূর মোহাম্মদ। ২৯ বছরের ছেলে ফাহিমের মৃত্যুর খবর পেয়ে কান্না থামছে না তার বাবা আলী মিয়ার। পরিবারের অন্য সদস্যদের সাথে স্বজন এবং এলাকাবাসীও হতবাক ফাহিমের মৃত্যুর খবরে। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার রোজা কালকে সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছ? কয় না আবু রোজা রাখছে। আমি কইটা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহে 2 বার সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধা করি। এমন বুড়া বুড়া দাড়ি আমার পোলারা, দাও না ধরতে মরবো আমরা এই পোলারা। এই ৩ জন ছাড়াও আগুনে পুড়ে মারা গেছেন তৈলখিরা চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার রাজিক। তাদের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। আমার বাগিনা থাকে, আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর এই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাতে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে। কিভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। সাউথ আফ্রিকার মধ্যে প্রায় সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে আগুন লাগছে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমরা বলতে পারতেছি না। কুইন্সটাউনে আগুনে হতাহতের ঘটনায় সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। মনিরা কাজরি, ৭১। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে প্রাণ হারালেন এক নারীসহ 2 জন। আহত হয়েছেন 7 থেকে 8 জন। দুপুরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইমতিয়াজ সনির প্রতিবেদন। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে মিরপুর 2 নম্বরের লাভ রোড এলাকার এই সীমানা প্রাচীরটি ধসে পড়ে পাশের সড়কের উপর। তখন ওই সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন কয়েকজন। হঠাৎ আমরা শুনতে পারতেছি যে একটা আওয়াজ আসছে। আমরা প্রথমে ভাবছি ট্রান্সমিটারটা ফাটছে। ট্রান্সমিটার ফাটছে, তা আমরা ওইখান থেকে বাইরে হয়েছি, বাইরে নেওয়ার সাথে সাথে যে দেখো দেওয়ালটা পড়ে গেছে। তা যে পড়ে গেছে আমরা সবাই দোকানদাররা মিললা দৌড় দিছি। দৌড় দিয়ে এই জায়গায় আহত ছিল, ওই জায়গায় আহত ছিল, সব জায়গায় আহত ছিল। ওই যে ওনার বোন বললো, আমরা মনে করেন 2-3 জন উঠাইছি। তারপর শেষে দেখি যে ওনার বোন ওই ইটগুলো আছে বড় বড়, ওইটির নিচে চাপা পড়ে গেছে। বেশি লোক ছিল না, 50-60 জন লোক হইবে মহিলারা, আর পুরুষও একুলে। সেই দিতে আছে, আপনি মাল দিতে আছে। আমি ওই পর্যন্ত গেছি, আর মধ্যে শব্দ পাইছে, আমি এই এক্সিডেন্ট ও দেখতে পাই না, আমি একুলে আইনি, আমি ওখানে দাঁড়াই বেশি। বোন চাল নিব 1 বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার 5 মিনিট পরে কাহিনীটা হয়েছে। আমার চাচাতো বোন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রাচীরটি সংস্কার না করায় এই দুর্ঘটনা হয়েছে। এই ওয়ালটাতে কোনো পিলারই নাই। একটা পিলার ছাড়া তো আসলে আপনার রড পিলার ছাড়া তো একটা এরকম টিকতে থাকতে পারে না। অবস্থা যত খারাপের দেওয়ালে, তো এটা তো খুব ঝুঁকিপূর্ণ। আজকে 20 জন মরছে, কালকে তো আরো জন তো মরতে পারে। তো তারা যে কলেজের লোক, এরকম তাদের কিন্তু একটা ব্যবস্থা নেওয়া তাদের উচিত ছিল। এটা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহত 7-8 জনকে দ্রুত আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, পঙ্গু হাসপাতালে আসার আগেই নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। অপরজন মারা যায় ঢাকা মেডিকেলে। আমাদের এখানে এখন পর্যন্ত 8 জন রোগী এসেছে, এর মধ্যে 1 জন মারা গেছে, সেটা এখানে হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল। প্রাচীর ধসে পড়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও এ বিষয়ে তাদের কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য আমরা পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের।
ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে সরকার। এজন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। শারমিনীর রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ সময়ের অপেক্ষা কিংবা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি না পাওয়ার ছবিটা গেল এক সপ্তাহের। দেশে প্রতিদিন গড়ে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে ২৭০ কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসেই ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে দেশে গ্যাসের সংকট। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটি সাধ্যমতো সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছে। আজকে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি বলেন, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা আর তার পরের সপ্তাহে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এফএসআরইউ যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধান। শারমিন মীরা, ৭১, ঢাকা। এদিকে দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। একই অবস্থা বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক রান্নাবান্না, ফলে দুর্ভোগ বাড়ছে জনজীবনে। এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত বিকল্প উপায়ে সরবরাহ নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। মেজবাহ হাসানের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বন্ধ রাজধানীর মিরপুরের এই সিএনজি ফিলিং স্টেশন। প্রায় ২০ বছর কর্মজীবনে এত বড় গ্যাস সংকট দেখেননি এই কর্মচারী, যা দীর্ঘায়িত হলে লোকসানের কথা মাথায় রেখে কর্মী ছাঁটাই করতে পারেন মালিক। এই দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমরা এই যে এতগুলো স্টাফ আজকে এতদিন ধরে বন্ধ, এবার হইলে কেমনে চলবে? আমরা চলবো কিভাবে? রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চিত্র একই। কোথাও পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ পাম্প, কোথাও আবার সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে গ্যাস। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ যেমন মুন্সিগঞ্জ থেকে রোগী নিয়ে রাজধানীর একটি হাসপাতালে এসেছেন মনিরুজ্জামান। রোগীকে নিয়েই লাইনে দাঁড়িয়ে ৫ ঘন্টা অপেক্ষা করেও পাননি কাঙ্ক্ষিত গ্যাস। রোগী নিয়ে এই যে ৩.৫ ঘন্টার মতো প্রায় বসেছিলাম। ৩৩০ টাকার গ্যাস ঢুকছে, অথচ ঢুকতে হলেও ৫৫০ টাকা ৬০০ টাকার গ্যাস ঢুকতো। আমি অ্যাপসে চালাই গাড়ি, আমার গ্যাসটা পাইতে হয়তো দেখা গেছে ৩টা বাজে যেতে পারে। তো ৩টা বাজে গেলে তো আমি আবার এই বেলা গাড়ি চালাইতে পারবো না। পাম্পে যে অবস্থা, সিরিয়াল দেওয়া ঘন্টার পর ঘন্টা খারাইতে লাগে ভাই। এই ১০০, ১১০ এরকম থাকে, যেখানে থাকার কথা ২০০, ২২০। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে বাসা বাড়িতেও। কয়েকদিন ধরে রাতের বেলায় একসঙ্গে কয়েক বেলা রান্না করে রাখছেন মিরপুরের এই বাসিন্দা, তাতেও মিলছে না সমাধান। গ্যাসের অভাবে অসুস্থ সন্তানের জন্য পানি গরম করতে না পেরে বিপাকে এই গৃহিণী। গাড়ি জ্বালাইতে জ্বালাইতে এই যে গ্যাস লাইট এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, তাও চুলে ধরে না। কালকে রাত্রে একটু গ্যাস আইসে, ভাত পাক করছি, তরকারি পাক করতে পারি না। নাম দেওয়ার করে একটু আমরা কষ্ট মষ্ট করি, কি করাম। সকালে একবারে ৯টা বাজে যে গ্যাস চলে যায় আর ২টা পর্যন্ত কোনো গ্যাসই পাওয়া যায় না। যদি আজকে রাত্রে আসে না দেখে এই অবস্থা, তাহলে হয়তো ভাত কিনে আনতে হবে হোটেল থেকে, যে আর তাছাড়া তার কিছু করার নেই। তার মতো একই সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবার।
সমস্যার সমাধানে বিকল্প হিসাবে বৈদ্যুতিক চুলা কিনছেন অনেকেই। এতে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। কোনোভাবে এভাবে চলা তো সম্ভব না, বাচ্চাদের স্কুল আছে, টিফিন দেওয়া লাগে। আজকে আমি টিফিনও দিতে পারিনি। রাইস কুকারে ভাত রান্না করা যায় কতক্ষণ? ইলেকট্রিক চুলার সেল বাড়ছে, তারপরে রাইস কুকার, এগুলো সেল খুব বেশি হইতেছে আর কি। এরই মধ্যে শিল্প উৎপাদন নেমেছে অর্ধেকে। বিশ্লেষকদের মতে এই সমস্যা দীর্ঘমেয়াদে চললে থমকে যাবে অর্থনীতির চাকা। ইসবাহ হাসান, ৭১, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছে ইসি। সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এই বৈঠক। এই সময় সিইসি সহ ৩ নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান সিইসি। চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসাবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইলেকশন কমিশন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে স্যার? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে নির্বাচন কমিশনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কী হবে, না থাকলে কী হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়গত। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই ক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে কোনো অনিয়ম করলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, ৩২ যুগ্ম সচিবের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে অনিয়মের বিচার করার কথাও জানান তিনি। এ সময় উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে পুলিশই 7.62 mm বুলেট ব্যবহার করেছে। শারমিনের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলে গেলেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামছে না। সংবিধানের ৫১ অনুচ্ছেদ তাকে দায়মুক্তি দিলেও অন্তত ৩টি মামলার আবেদন রয়েছে তার বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, মামলার বিষয়টি আদালতের এখতিয়ার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধ বিচার করার সুযোগ রয়েছে। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে।
2018 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা 32 যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর যুক্তিও দেন তিনি। তবে ওই নির্বাচন সহ 2008 সালের ভোট নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। বাংলাদেশ যদি 2018 নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি। জুলাই আন্দোলনে স্নাইপার কিংবা 7.62 mm গুলি ব্যবহার প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন জাহিদুর রহমান। সেনাবাহিনী যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62 লেথাল ওয়েপন, টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন। গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর জন্য আগের সরকারগুলোর সিদ্ধান্তহীনতা দায়ী। দেশে 34টি কোম্পানির টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটি খতিয়ে দেখছে সরকার। এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি। শারমিন নীরা, 71, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথম দিন বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কর্মকর্তাদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ঘুরে দেখেন পুরো বঙ্গভবন, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবন ছেড়ে স্পিকারের সরকারি বাসভবনে ফেরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপ্রধান হিসেবে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের পর নতুন অতিথিকে বরণ করে নিতে তৈরি ছিল বঙ্গভবন। সকাল 11টার কিছু সময় পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনের সীমানায় প্রবেশ করতেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা ঘোড়ায় চড়ে স্বাগত জানিয়ে বঙ্গভবনে নিয়ে যায় তাকে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে জোহরের নামাজ শেষে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পর বঙ্গভবন ত্যাগ করেন হাফিজউদ্দিন আহমদ। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। সংসদে গঠনমূলক আলোচনা ও শালীন আচরণ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত ইসলামীর হাতে দেশ কখনোই নিরাপদ নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য বিষয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশী নামের একটি সংগঠন। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, বিরোধী জোটের রাজনীতিতে ভাঙনের লক্ষণ স্পষ্ট। তাই সরকারি দলের পতন না চেয়ে নিজেদের সংকট মোকাবেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী দল হয়েছে, এটি জাতির জন্য অত্যন্ত লজ্জা। যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু বক্তব্য সংসদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, বাইরেও বলেন, যারা বলছেন যে ভালো আওয়ামী লীগের ওনারা সঙ্গী করবেন, ভালো আওয়ামী লীগ যারা তাদের সঙ্গে যদি যুক্ত হয় কোনো অসুবিধা নাই, তা হাসিনা যদি ভালো হয়ে আসে তারও সঙ্গী বানাবেন? এটা তো হইতে পারে না। এই যে রাজনৈতিক দ্বিধা বিভক্তি এখান থেকে শুরু।
এ সময় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্য টেনে তিনি বলেন, এ ধরনের আচরণে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অশালীন, রুচিহীন, অসভ্য ভাষায়, মিথ্যা, বানোয়াট এবং যেটা সমাজে যায় না, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইতো, হাসিনার কথায় মানাইতো, হাসিনার দলের যারা বিভিন্ন আশেপাশের লোকজন ছিল তাদের কথা মানাইতো, কিন্তু এই হাসিনার পরবর্তী কারণ এটা উচিত না। বিভেদ ও সংঘাতের রাজনীতি ছেড়ে বিরোধী দলকে সংসদ ও রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, কিন্তু সেটা গঠনমূলক থাকতে হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক ভাগ বাটোয়ারার জন্য নয়, এটি সর্বস্তরের জনগণের অর্জিত ফসল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও আধিপত্যবাদের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা সভায় বিরোধী দলের চিফ হুইপ এসব কথা বলেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাত দান করে, জান্নাতুল ফেরদৌস দান করে। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তিনি শহীদ হন রাজপথেই। ছেলে হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা নাজমা খাতুন লিপি। দুনিয়াতে বেঁচে আছি ঠিক, কিন্তু একে বেঁচে থাকা বলে হয় না। আমার একমাত্র ছেলে ছিল সাজিদ, আমার সাজিদ আজকে এখানে বসে থাকতো, আমি আসতাম না। আজকে আমি শহীদের মা হিসাবে এখানে আছি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় আবেগঘন এমন পরিস্থিতি তৈরি হয়। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ওল্ড স্কুল পলিটিক্সে আটকে গেছে। আমরা দেখছি এখন বিএনপি তারা নির্বাচিত সরকার গঠন করেছে, নির্বাচনের পরে জুলাই সংস্কার বাস্তবায়ন করার কথা ছিল, তারাও সেখানে আমার মনে হয় যে ওল্ড স্টাবলিশমেন্টে তারা ওল্ড স্কুল পলিটিক্সে তারা আটকে গিয়েছে। তারা এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল তরুণদের মধ্যে, জুলাই বিপ্লবী ছাত্র জনতার মধ্যে, তারাও সেটা আমি মনে করি যে সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক ভাগ বাটোয়ারার জন্য নয়, এটি সর্বস্তরের জনগণের অর্জিত ফসল। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান ছিল সকলের অংশগ্রহণে, এবং এটা বিএনপি, জামাত, এনসিপির না, এটা রাজনৈতিক দলের মধ্যে ভাগ বাটোয়ারা না, কেবল এটা জনগণের আন্দোলন, জনগণের গণঅভ্যুত্থান, সাধারণ শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান। সেই কন্ট্রিবিউশন গুলো যদি আমরা তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। জুলাই চলমান থাকবে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আক্ষেপ করেন, গণভোটের গণরায় এখনও বাস্তবায়ন না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও আধিপত্যবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, এবং সংস্কারের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নেও আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি ভারতের সাথে সমঝোতা করেছে বলে মনে করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আর দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই জাগরণ কর্মসূচিতে এসব কথা বলেন তারা। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিএনপি শুধু ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের কর্মসংস্থান করছে। আর সার্জিস আলম বলেন, যারা বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমরা বলবো বাংলাদেশের রাজনীতিতে আমরা সংস্কৃতির পরিবর্তন করতে চাই, কিন্তু বিএনপির কোন সংস্কৃতির পরিবর্তনের মন মানসিকতাও দেখিয়ে দেয়। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি, তারেক রহমানের দ্বারা বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। যারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের ১১৮ জন নেতাকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। যেসব রাজনীতিবিদ জনগণকে ছোট মনে করার ঔদ্ধত্য দেখায়, তারা দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
বিএনপি নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। আজ বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ নিয়ে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। শত শত কোমল মুখ, হাতে স্বপ্ন, সামনে ভবিষ্যৎ, আর তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী। বার্তাটি স্পষ্ট, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, নতুন প্রজন্মেরও। মন্ত্রী মনে করেন এখান থেকেই শুরু হতে পারে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শিক্ষা। এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে প্রকৃত অর্থেই প্রতিদিন একটা দায়িত্ব চর্চা করার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি। একদিকে যেমন আমরা এই বৃক্ষ মেলার মধ্য দিয়ে সকলকে উৎসাহিত করছি বৃক্ষায়নের জন্য, সবুজায়নের জন্য, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে এই দায়িত্বটা তোমাদের মতো তরুণীদের মধ্যে বন্টন করার মধ্য দিয়ে আমরা তোমাদের মধ্যে একটা দায়িত্ব বোধেরও জন্ম দিচ্ছি। এর আগে কৃষক দলের আয়োজনে গৌরনদীর কুতুবপুরে স্বনির্ভর খালের পারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমানের শত্রু, খালেদা জিয়ার শত্রু, জিয়াউর রহমানের শত্রু। মানুষ যেন কথা বলে যে আমাদের শাসন, আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু সেবা করার দায়িত্ব সবটাই কেবলমাত্র জনগণের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। সেবামূলক কার্যক্রমে কোনো দুর্নীতি যেন না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন তথ্যমন্ত্রী। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। শফিকুল হক, ৭১, বরিশাল। সরকারের দেয়া ৩ শর্ত মেনে ১.৫ মাস পর আবারও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। শিশু মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে অতীতের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ১.৫ মাস আগে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে ৩টি শর্তে দেয়া হয়েছে। এসব শর্ত মেনে মঙ্গলবার থেকে আবারও চিকিৎসা দেয়া শুরু করেছে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই সেখানে চিকিৎসা নিতে আসছেন অনেক রোগী। বেলা বাড়ার সাথে সাথে হাসপাতালটির বহির্বিভাগে বাড়তে থাকে রোগী ও তাদের স্বজনদের ভিড়। আবারও আদ্দিন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানান রোগীরা। অল্প টাকাতে, মাত্র 350 টাকাতে একটা গ্যাস্ট্রোলিভার ডাক্তার দেখা যায়, যেখানে 1500-2000 পর্যন্ত বড় বড় হাসপাতালকে নিয়ে যাচ্ছে। এর প্রেক্ষাপটে আমরা আশা করি যে এই হাসপাতালটা আমাদের জন্য খুব একটা স্বচ্ছল হাসপাতাল। গতকালকে আমরা ইবনে সিনায় সিরিয়ালও দিছিলাম, যখন আমার ওয়াইফ নিউজটা পাইছে যে এটা খুলছে, ও ক্যান্সেল করে দিছে যে না আমরা ওখানে যাব। আমার মেয়ের এখানে জন্ম, সেকেন্ড বেবির জন্য এখানে এসেছি। এদিকে নানা শঙ্কা কাটিয়ে আবারও ক্লাসে ফিরেছেন বিদেশি মেডিকেল শিক্ষার্থীরাও। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আমি খুবই খুশি ফিল করছে, কেন হসপিটাল আদিন হসপিটাল খুবই ভালো হসপিটাল, আর হসপিটাল বন্ধ তো which caused a lot of haphazard situations and I am very happy. আমি খুবই खुश। सिंस हमारा लाइसेंस जो वापस मिल चुका है तो इस वजह से हम सब बहुत खुश हैं। और जैसे कि हम अभी आ रहे थे कॉलेज से हॉस्पिटल में, तो यहाँ का पेशेंट फ्लो देख के हमें बहुत अच्छा लगा। वो बहुत ज़्यादा पैनिक हो गए थे सबके घर वाले भी, क्योंकि डिग्री का मतलब मसला वगैरह था, तो इसीलिए अब सब खुश है, वो भी सैटिस्फाइड वगैरह है। শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে আদ্দিন ফাউন্ডেশন। এটা যেহেতু আপনার নন প্রফিট একটা অর্গানাইজেশন, এখান থেকে প্রফিট আমরা করতে পারি না এবং আমরা করি না।
এটাই আপনারা দোয়া করবেন এবং যেন আমরা যে সেবাটা দিয়েছি আমরা এখন লাইসেন্স পাওয়ার পরে মগবাজারটা আমাদের অন্য হসপিটালগুলো তো বন্ধ হয়নি, এগুলো কাজ করেছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরো বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। গেল 27 মে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি তদন্ত সাপেক্ষে গত 11 জুন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদী হাসান, 71, ঢাকা।